আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, ভূত আড্ডায় সবাইকে জানাই স্বাগতম। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় আরজি রুবেল ভাই। আমরা এখন সরাসরি আরজি রুবেল ভাইয়ের কাছে চলে যাব। আসসালামু আলাইকুম সৌরভ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। তো আজকে আমাদের মাঝে এবং আমাদের দর্শকদের মাঝে আপনি কি গল্প নিয়ে হাজির হয়েছেন? আজকে যে ঘটনাটি আমি উপস্থাপন করব, এটি আমার প্রাইমারি স্কুলের এক শিক্ষকের সাথে ঘটে যাওয়া ঘটনা। ঘটনাটি সত্য ঘটনা। তো শুরু করি তাহলে ঘটনা। জি অবশ্যই। তো আমরা আর দেরি না করে সরাসরি গল্পে চলে যাই। তো এই স্যারের যার যে স্যারের সাথে ঘটনাটি ঘটে, ওনার নাম ছিল শম্ভু বাবু। ওই স্যারের একটা বদ অভ্যাস ছিল, উনি প্রায় প্রায় রাত করে বাড়ি ফিরতেন। মানে বিনা কারণে উনি রাত করে বাড়ি ফিরতেন। এই বিষয়ে তার রাত করেই বাড়ি ফেরা নিয়ে ওনার স্ত্রী, ওনার ভাই, পাড়া প্রতিবেশী সবাই বকাঝকা করতে স্যারকে যে, "আরে তুই যে এত রাত করে বাড়ি ফিরিস, যদি পথে ঘাটে কোনো একটা সমস্যা হয়।" তো তখন স্যার বলে যে, "আরে আমার কিছুই হবে না।" তো তখন সবাই বলে যে, "ঠিক আছে, তুই তো এরকম বলতেছিস, দেখবি যে একদিন তোর বড় ধরনের বিপদ হবে।" তো স্যার ওই সমস্ত কারো কথা উনি কর্ণপাত করেন না। উনি ওনার মতো চলাফেরা করেন। গভীর রাত করে উনি বাড়িতে একা একা আসতেন। তো যাই হোক, একদিন স্যার রাতের বেলা বাড়ি আসতেছিলেন। রাত তখন বাজে 12:30 কি 1টা। আর প্রিয় লিসেনার, আপনাদেরকে বলি, এই ঘটনাটির সময়কাল হচ্ছে 2004 সাল। তো 2004 সালে আহ, রাত 12:30 কি 1টা, এটা কিন্তু মানে বিশাল বড় একটা গভীর রাত। ওই টাইমে মানুষজন, রাস্তার মধ্যে মানুষজন তো থাকেই না, মানে একবারে ফাঁকা থাকে। তো যাই হোক, স্যার ওই রাতের বেলা ওই বাড়ি আসতেছিলেন। চারপাশটা অন্ধকার থাকায় উনি তার হাতে থাকা 3 ব্যাটারি লাইট জ্বালিয়ে আর সাইকেল চালিয়ে উনি আস্তে 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 আসতেছিলেন। রাস্তার চারপাশে ওই মাঠাল জমি, আর দূরে দেখা যায় 2-4টা বাড়িঘর আর বাঁশঝাড়। উনি ওই লাইট জ্বালিয়ে আর কি ওগুলো দেখতেছিলেন। আর রাস্তার সামনে কিছু পইরে আছে নাকি, যেমন ওই যে সাপ টাপ কিংবা চিকা টিকা এগুলো পইরে আছে নাকি, এগুলো উনি দেখতেছিলেন। আর পথ পথ চলতেছিলেন। তো কিছু দূর আগানোর পর দেখতে পারেন যে একটা কালো বিড়াল ওই মেয়াও মেয়াও শব্দ করে রাস্তার এক পাশ থেকে অন্য এক পাশে চলে যায়। আর ওই উনি আরো দেখতে পান যে ওই যে রাস্তার সাইডে একটা জঙ্গল ছিল, তো ওই জঙ্গলের ওই জায়গায় একটা শিয়াল ডাকতেছিল। ডাকার পর তখন স্যার ওই শিয়ালের ওই মুখের ওইদিকে লাইটটার আলোটা ফোকাস করে, তো তখন ওই শিয়ালটা ওই অন্ধকারের মধ্যে লুকিয়ে পড়ে। মানে ওই যে ঝোপঝাড় যে ছিল, ওই ঝোপঝাড়ের অন্ধকারে আড়ালে চলে যায়। তো স্যার এগুলো জিনিস দেখে ভয় পান না, তার কারণ ওনার রাত করে বাড়ি ফেরার একটা অভ্যাস ছিল। উনি তো কন্টিনিউ রাত করে বাড়ি ফেরেন, এই জন্য উনি ভয়টা গেলে পান না। তো কিছু দূর আগানোর পর একটা বাঁশঝাড় পড়ে, মানে ওই রাস্তাটা যে আছে, যে রাস্তা দিয়ে স্যার বাড়ি যাবেন, ওই রাস্তাটা ওই বাঁশঝাড়ের ভিতর দিয়ে চলে গেছে। তো বাঁশঝাড়টা মোটামুটি একটা বড় আর কি, ছোটোখাটো বাঁশঝাড় না, মোটামুটি বড়। তো স্যার ওই বাজারে ওই দিক দিয়ে ঢুকে পড়েন। তারপরে ওই বাজারের আশপাশ ওই লাইট দিয়ে এদিক সেদিক মারতেছিলেন যে রাস্তার সামনে কিছু পড়ে আছে নাকি, যেমন সাপ টাপ থাকে না প্রিয় লিসেনার, এরকম বিষাক্ত কোনো জিনিস পড়ে আছে নাকি, ওগুলো দেখতেছিলেন আর পথ চলতেছিলেন। আর রাস্তার ওই যে বাজারের দুই পাশে ওই হিন্দুদের ওই যে ছোট ছোট মন্দির, ওই যে হিন্দুদের মধ্যে কেউ যদি মারা যায় তাহলে ওই বাজারের ওই জায়গায় আইনে ওই দাহ করা হয়। দাহ করার পর যাদের আর্থিক অবস্থা একটু ভালো, তারা করে কি ওই ওই ছোট একটা মন্দির করে ওখানে নাম ঠিকানা লিখিয়ে দিয়ে উপরে একটা ত্রিশূল দেয়। ওইগুলা ছোটখাটো দুই একটা মন্দির ওই রাস্তার পাশ স্যার ওইগুলো দেখতেছিলেন আর পথ চলতেছিলেন। কিছু দূর আগানোর পর বাসঝাড়ের এক পাশে উনি একটা আওয়াজ শুনতে পান। আওয়াজটা শোনার পর ওনার নজরটা চলে যায় ওই বাসঝাড়ের ওই সাইডে। আর উনি কিন্তু সাইকেল চালিয়ে যাইতেছিলেন, সাইকেল কিন্তু ব্রেক করেন নাই। আর লাইটটা সামনে উনি জ্বালিয়ে সামনে ওনার লাইটটা জ্বলতেছিল আর কি। আর উনি ওই বাজারে মাথাটা ঘুরিয়ে বাজারে এক পাশে দেখতেছিলেন। তো ওই কয়েক সেকেন্ডের ভিতরে উনি শব্দ পান যে ওনার সামনে সাইকেলের যে সামনের চাকাটা আছে, ওই জায়গাটা পটপট শব্দ হইতেছে। তো পটপট শব্দ হওয়ার পর ওই জায়গাতে একটা গড় 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 শব্দ স্যার শুনতে পাইতেছেন।
তো স্যার যখন ওই শব্দটা ওনার ব্রেনের মধ্যে খেলায় যে গড়গড় শব্দ কিসের, তখন স্যার মনে মনে হয় যে আরে আমার সাইকেলের এই সামনের চাকায় গড়গড় শব্দ হয় কিসের। তো তখন তিনি সামনে তাকান, যখন সামনে উনি তাকান উনি দেখতে পান যে একটা সাপের ফনা মানে ছিঁড়ে গেছে আর কি, যেহেতু ওই মানে সারের যে ওই জায়গায় যে পলট খাইছে যে এই ইয়াটা মানে সাইকেল সারের যে সামনের চাকাটায় যে পলট খাইছে ওইটা কিন্তু একটা সাপ পলট খাইছে। তো ওই সাপের যে ফনাটা ছিল ওইটা অর্ধেক ছিঁড়ে গেছে। ওইটা ওই যে সাইকেলের যে সামনের যে চাকাটা থাকে, সামনের চাকাতে ছোট্ট একটা মানে এই ইয়ার মতো টিনের একটা কেরিয়ালের মতো থাকে আর কি, ওই জায়গায় চুম্বকের মতো আটকিয়ে আছে এবং ছাড়ের দিকে বড় বড় ফনা করে তাকিয়ে আছে। এবং স্যারকে মানে মানে এমনভাবে ফোনাটা তাকিয়ে আছে, মানে প্রচণ্ড রাগ হয়েছে ফোনাটার, এইরকম অবস্থা। তো এই দৃশ্য দেখার পর ছাত্র মানে প্রচণ্ড ভয় পেয়েছেন। তার ভয় মানে ভয় পাওয়ার পর উনি দ্রুত সাইকেল থেকে নামেন, মানে সাইকেল ওই জায়গায় ফালাই দিয়ে উনি একটু দূরে দাঁড়ান। দূরে দাঁড়ানোর পর উনি দূর থেকে ওই যে ওনার হাতে থাকা লাইট দিয়ে দেখতেছেন যে সাইকেলের চাকায় কিছু পেঁচাইছে না। তো উনি দেখেন যে ওই লাইটটা ফোকাস করে সামনের চাকায় দেখেন যে একটা কালো সাপ মানে বিশ্রী ভাবে পেঁচাইছে সাইকেলের মানে সামনের চাকাটার সাথে। স্পক মানে মানে স্পক সব ছিঁড়ে গেছে সাইকেলে। আর ওই সাপের যে ফনাটা ওই যে সামনের চাকার যে উপরে যে কেরিয়ালের মতো একটা ইয়া থাকে ওইটা ওই যে সামনের ওই ফনাটা ওই জায়গায় চুম্বকের মতো আটকে আছে। রুল ভাই, ব্যাপারটা হচ্ছে এমন যে স্যার সাইকেল চালা যাচ্ছিল এবং ওই মুহূর্তে তার সাইকেলের সামনের চাকায় কোনো একটা সাপ আটকে যায় এবং সেই সাপটা মানে সাইকেলের চাকার সাথে পেঁচায় যায় এবং সাইকেলের যে উপরে যে মাঠঘাটটা থাকে, যেগুলো আমরা কাদা নিয়ন্ত্রণ করে যে কাদাগুলো উঠে, সেই জায়গায় ছিঁড়ে মানে সাপের একটা সামনের অংশটা ফোনার মতো করে তাক করে থাকে সামনের দিকে। ফনাটা ওই যে আপনার সাইকেলের ইয়েটা ছিল আর কি। আচ্ছা, এরপরে কি হয়েছিল রুবেল ভাই? তো যাই হোক স্যার ওই লাইট মারি দেখতেছিলেন ওই দৃশ্যগুলা। তো তারপরে স্যার ওই ওনার লাইটটা ফোকাস করেন সাইকেলের নিচে, মানে ওই সাইকেলের যে জায়গায় পড়েছিল ওই মাটিটার নিচে একটু লাইট মারেন। তো উনি দেখতে পান মানে ওই দৃশ্যটা দেখার পর উনি প্রচণ্ড ভয় পান। দেখেন যে রক্ত মানে পুরো রাস্তা ভিজে গেছে, মানে রক্তটা স্রোত বয়ে যেতেছে। স্যার তো এই দৃশ্য দেখার পর মনে মনে ভয় পাইছেন ঠিকই, কিন্তু মনে মনে ভাবেন সাধারণ একটা সাপের বা পয়সা টাকে রক্ত থাকে, এই সাধারণ সাপের এত রক্ত হয় কেমন? তো তিনি প্রচণ্ড ভয় পান। ভয় পাওয়ার পর ওই জায়গায় সাইকেল ফালাই থুয়ে ওরে বাবারে ওরে মা রেখে মানে দৌড়, মানে বাড়ির উদ্দেশ্যে দৌড়। তো রাস্তা ওই 2004 সালের ওই সাইডের ওই দিকের ঘটনা। তো তখন তো রাস্তায় 12টা 1টার সময় মানুষজন না থাকারই কথা। তো কেউ রাস্তাঘাটে কোনো মানুষজন নাই, উনি চিল্লাইতেছেন আর দৌড়াইতেছেন, চিল্লাইতেছেন আর দৌড়াইতেছেন, আর লাইট কিন্তু ওনার হাতেই ছিল। তো প্রায় 15-20 মিনিট পর উনি ওনার বাড়িতে গিয়ে পৌঁছান। বাড়িতে পৌঁছানোর পর ওনার দরজা ধাক্কা দেন। ওনার ওই দরজার ধাক্কা শব্দ শুনে ওনার স্ত্রী ঘুম থেকে উঠে আসেন। উঠে এসে দরজা খোলেন, স্যারকে বলেন যে তোমার সাইকেল কই? স্যার বলেন যে আরে সাইকেলের কথা রাখো, আগে আমি ঘরে ঢুকি। তো স্যার ওই ঘরে ঢোকেন। ঘরে ঢোকার পর উনি ওই ওনার স্ত্রীকে বলেন যে মানে বিস্তারিত সম্পূর্ণ খুলে বলেন আর কি যে এই ঘটনা। তো ওনার স্ত্রী বলে যে ও, তো আপনি এক কাজ করেন, একটু স্থির হয়ে বসেন, আমি এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসি। তখন স্যার বলে যে আরে ঠান্ডা পানি না, তুমি এক কাজ করো, একটু লোহা গরম করে আর এক গ্লাস পানি নিয়ে আসো। তো পিএলএসএনের এই লোহা গরম করা আর এই এক গ্লাস ঠান্ডা পানি, এটা কিন্তু প্রাচীন একটা রীতি। ওটা ওই 15-20 বছর আগে যদি কেউ ভয়টায় পাইতো তো ওদেরকে একটা চিকিৎসা দেওয়া হয়তো আর কি, তখনকার এটা পদ্ধতি। তো স্যারের স্ত্রী ওই যে লোহা গরম করে নিয়ে আসেন, আর একটু গ্লাস পানি নিয়ে আসেন। তো স্যারকে ওইটা স্যার ওই যে গ্লাসের মধ্যে যে পানিটা ছিল পানির মধ্যে গরম লোহাটা শুকিয়ে ওইটা খান। খাওয়ার পর কিছুক্ষণের মধ্যে স্যার মানে অজ্ঞান হয়ে পড়ে যান। তো ওনার অজ্ঞান হওয়া যখন তিনি অজ্ঞান হয়ে পড়ে যান তখন তার স্ত্রী ওই চিল্লাচিল্লি শুরু করে, ওই স্যারের স্ত্রী চিল্লাচিল্লি শব্দ শুনে ওই স্যারের যে মানে স্যারের যে ভাইদের বাড়ি স্যারের বাড়ির পাশে ছিল, ওনারা দৌড় দিয়ে চলে আসেন। এসে বলেন যে কি হয়েছে কি হয়েছে। তো তখন ওই স্যারের স্ত্রী মানে সম্পূর্ণ ঘটনা আর কি খুলে বলে। তো খুলে বলার পর স্যারের ভাইরা ওই স্যারকে একটু ওই
মানে ভালো করে শোয়ায় আর কি। শোয়ার পর ওই যে হাতে পায়ে তেল তুল মালিশ করে দেখে যে দাঁত টাল লাগছে না, কিন্তু স্যারের কোনো দাঁত লাগে নাই, কিন্তু স্যার অজ্ঞান হয়ে গেছেন। আর ওই যে স্যার যে ভয় পাইছেন, প্রচণ্ড ভয় যে উনি পাইছেন, ওনার চেহারার মধ্যে ভয়টা ফুটে উঠতেছে আর কি, ওনারা দেখেই বুঝতে পারতেছেন। তো তখন ওই স্যারের যে বড় ভাই ছিল উনি বলেন যে এই মৌলভী সাহেবকে ডাক দিয়ে নিয়ে আসো। তো তখন ওই স্যারের যে দুই ভাই ছিল, ওই দুই ভাই ওই মৌলভী সাহেবের বাড়িতে যায়। মৌলভী সাহেবের বাড়িতে গিয়ে মৌলভী সাহেবকে ডাক দেয়। তো মৌলভী সাহেব ওই মৌলভী সাহেবকে কয়েকটা ডাক দেওয়ার পর মৌলভী সাহেব ঘরের থেকে উত্তর দিতেছিলেন যে কে বলছো তোমরা। তো তখন ওই স্যারের ভাইরা বলে যে আমরা ওই যে শম্ভুবাবুর ভাই হই। তো তখন মৌলভী সাহেব তখনও একটু মানে শিওর হ্যাঁ নিচ্ছিলেন। প্রিয় লিসেনার, এই যে একটা কথা বলি যে যারা এই যে এরকম ঝাড়ফুঁক করে, ওনারা কিন্তু সহজে রাতের বেলায় কেউ ডাকলে বাইর হয় না। তার কারণ ওনারা অনেক জায়গায় ঝাড়ফুঁক করতে যায়, তো অনেক সময় কিছু দুষ্ট প্রকৃতির জিন আছে, ওই সুরত ধরে আসে, এসে ওই যে ওদেরকে মানে ওই কবিরাজ ওই যারা ওই ঝাড়ফুঁক করে তাদেরকে বাইর করে ওদের ক্ষতি করার চেষ্টা করে আর কি। এই জন্য ওই মানে মৌলভী সাহেব একটু মানে শিওর হ্যাঁ নিচ্ছিলেন যে কে তোমরা। তো কিছুক্ষণ কথা বলার পর উনি শিওর হ্যাঁ নেন। তো তখন শিওর হওয়ার পর উনি ওনার যে স্যারের ভাইদের সাথে স্যারের বাড়িতে চলে আসেন। উনি এসে স্যারের ঘরের ভিতরে ঢোকানোর পর ওই স্যারের বড় ভাইকে বলেন যে দাদা, আমি তো এইরকম দোয়া কালাম পরে আমার শরিয়া মতে আমি ঝাড়ফুঁক করবো, এইখানে করা কি ঠিক হবে আপনাদের ঘরের ভিতরে? তো তখন স্যারের বড় ভাই বলে যে আরে মিয়াকে জীবন, তারপর বাদ বাকি হিসেবে আপনি ঝাড়ফুঁক শুরু করেন। তো তখন ওই মৌলভী সাহেব ওই স্যারকে ঝাড়ফুঁক শুরু করেন। প্রায় 15-20 মিনিট ঝাড়ফুঁক করার পর মানে স্যারের কোনো জ্ঞান ফেরে না। উনি যেরকম অসচেতন অবস্থায় পড়ে আছেন ঠিক ওই রকমই পড়ে আছেন। তো তখন ওই মানে যখন 15-20 মিনিট ঝাড়ফুঁক করার পর ওনার জ্ঞান ফেরে না ঠিকঠাক, তো তখন ওই সবাই চিন্তিত হয়ে যায়, স্যারের বড় ভাই, স্যারের স্ত্রী সবাই চিন্তিত হয়ে যায়। তো তখন মৌলভী সাহেব বলেন যে আরে চিন্তার কোনো কারণ নাই, তোমরা এক কাজ করো, আমাকে 3টে মসজিদের পানি নিয়ে এনে দাও। তো তখন স্যারের যে ছোটো ভাই ছিল ওনারা আরও 2-4 জনকে নিয়ে ওই মসজিদের পানি আনতে যায়। কিছুক্ষণের মধ্যে ওনারা মসজিদ থেকে 3টে মসজিদের পানি নিয়ে আসেন। আনার পরে মৌলভী সাহেবের হাতে দেন। মৌলভী সাহেব ওই একটা গ্লাসের মধ্যে নিয়ে ওই দোয়া কালাম পরে ফু দিয়ে স্যারের মুখে 3টা ছুঁড়ে মারেন, 3বার পানি ছিটে মারেন। তো কিছুক্ষণের মধ্যে স্যারের জ্ঞান ফিরে যায়। জ্ঞান ফেরার পর ওই স্যার মানে মানে মৌলভী সাহেবকে মানে জড়িয়ে ধরেন আর কি, জড়িয়ে ধরে বলেন যে বাবা আমাকে বাঁচাও, বাবা আমাকে বাঁচাও। তো মৌলভী সাহেব একটু ধমক দেয়, আরে মিয়া আপনারা কতবার মানা করা হয়েছে, আপনার স্ত্রী মানা করছে, আপনার বড় ভাই মানা করছে, আমার সাথে দেখা হয়েছিল, আমিও বেশ কয়েকদিন আপনাকে মানা করছি, আপনি কেন রাতের বেলা বাইরন? আপনি জানেন না যে সাধারণ মানে যদি চোর ডাকাতের সাথে আপনার সংঘর্ষ না হয়, কিন্তু অদ্ভুত কিছু অশুভ শক্তির সাথে সংঘাত হতে কতক্ষণ সময় লাগে? এরকম ধমক দেওয়ার পর ওই স্যার একটু স্থির হয়ে বসে। স্থির হয়ে বসার পর মৌলভী সাহেব আবার ঝাড়ফুঁক শুরু করেন। ঝাড়ফুঁক শুরু করার পর ওই স্যারের মুখ থেকে পুনরায় ওই জিনিসগুলো ঘটনাগুলো শোনেন। শোনার পর মৌলভী সাহেব বলেন যে ও আপনি মনে হয় একটা বিষাক্ত কোনো একটা সাপকে মানে সাইকেলের সাথে পিষিয়ে দিয়েছেন, তো এই কারণে আপনি একটু প্রচণ্ড ভয় পেয়েছেন, তো ওইটা নিয়ে টেনশন করেন না, আর রক্ত যা দেখতেছেন এটা আপনার মনের কল্পনা। এই সমস্ত বুঝ দিয়ে মৌলভী সাহেব বলেন যে আমি কালকে একটা তাবিজ দেবো, এই তাবিজটা আপনার সাথে রাখবেন, আর রাতের বেলা কখনো আর এত রাত করে বাড়ি ফিরবেন না। তখন স্যার বলে যে আমার বাপে শিক্ষা হয়েছে, আর আমি কোনো দিন রাত করে বাড়ি ফিরবো না। তো এই সমস্ত কথা বলার পর মৌলভী সাহেব বাড়ি চলে যান। আর স্যার ওনার ভাইদেরকে ডাক দিয়ে বলেন যে আমার তো ওইটা ফোনিক সাইকেল নতুন কিনছি। আর প্রিয় লিসেনার, ওই সময় ফোনিক সাইকেলের একটা কিন্তু ভালো ডিমান্ড ছিল। ওই সময় ফোনিক সাইকেলের মানে খুব কম লোকের কাছে একটা ফোনিক সাইকেল থাকতো। তো এই জন্য স্যার ওনার ভাইদেরকে বলেন যে ওই জায়গায় আমি সাইকেলটা রেখে আসছি, কালকে খুব সকালবেলা যা তোরা সাইকেলটা নিয়ে আসিস, আর সাপটা ওই জায়গায় মানে সাপটা যে বিশ্রীভাবে পেঁচাইছে ওইটা মানে যেভাবে হোক হইলা ওইটা তোরা মানে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে আসিস। তখন স্যারের ভাইরা বলে যে ঠিক আছে আমরা কালকে যাব সকালবেলা। তো এই কথা বলে স্যার উনি ঘুমিয়ে পড়েন। স্যারের বাইরে ওনার বাড়িতে চলে যান। পরের দিন সকালবেলা খুব সকালে আর কি, প্রায় 6টা 6:30টার সময় ওনার ভাইরা ঘুম থেকে উঠেন। ঘুম থেকে উঠার পর ওই স্যারের যে ভাইরা ছিল ওনারা 3-4 জন মিলে ওই স্যারের সাইকেল যে জায়গায় ফালাইতে হয়েছে ওই সাইকেল আনতে যায়। কিছুক্ষণের মধ্যে ওনারা ওই বাজারের কাছে গিয়ে পৌঁছান।
তো বাজার ওই জায়গায় পৌঁছানোর পর ওনাদের চোখ কপালে উঠে যায়, মানে স্যার যেটা বলছে ওনাদেরকে ওইটার কোনো সিটি ফোটাও চিহ্ন ওই জায়গায় নাই। সাইকেলটা সুন্দরভাবে একবারে নিট অ্যান্ড ক্লিন অবস্থায় একটা বাসের সাথে হেলান দেওয়া অবস্থায় আছে। তো তখন স্যারের ভাইরা বলে যে দাদা বললো কি, আর এই জায়গায় আমরা দেখতেছি কি, একটা সাপ যদি এরকম সাইকেলের সাথে বিশ্রীভাবে পেঁচায় তো এই সাপটা গেল বা কই। আর পরিষ্কার কোনো মানে কি মানে কোন ভালো লোক আছে যে সাইকেলটা এরকম সাপটা বাইর করে সাইকেলটা না নিয়ে সাইকেলটা পরিষ্কার করিয়া সুন্দরভাবে বাসের সাথে হেলান দিয়ে রাখছে। এরকম তো ভালো লোক মনে হয় না যে পৃথিবীতে আছে এখনো, এখনকার জামানায়। তো যাই হোক, ওনারা এইগুলা মানে ওই একে অপরের সাথে কথাবার্তা বলতেছিলেন এই বিষয়গুলো নিয়ে, মানে সবাই অবাক হয়ে যায়। এটা অবাক হওয়ারই কথা, কারণ স্যার যা বলছিল তার তো কোনো কথার কাছে কোনো মিল নাই। ওই সাইকেল থেকে তার কোনো প্রমাণই নাই, না আছে ওই জায়গায় কোনো রক্তের চিহ্ন, না আছে ওই জায়গায় সাপের কোনো চিহ্ন, মানে সাপ যে পেঁচাইছে তার তো একটা তো ক্রুশ থাকার কথা, তো কোনো ক্রুশও নাই। সাইকেলের একটা স্প্রকে কোনো ক্রুশও নাই, কোনো সাইকেলের স্প্রক ছিঁড়েও নাই, মানে একবারে সুন্দর একটা সাইকেল। তো তারপর ওই ওনার ভাইরা ওই সাইকেলটা স্যারের বাড়িতে নিয়ে এসে তারপর স্যারকে ডাক দেয়। স্যারকে ডাক দেওয়ার পর স্যারকে বলে যে দাদা আপনি বললেন কি, আর এই জায়গায় আমরা ওই জায়গায় যা দেখলামটা কি। তো স্যার বলে যে কি দেখলে তোমরা। তো তখন স্যারের বাইরে সমস্ত ঘটনা ওই ওই স্যারকে খুলে বলে। তো তখন এই সমস্ত কথা শোনার পর স্যার তো অবাক হয়ে যায়, আরে আমি তো নিজ চোখে দেখলাম যে একটা সাপ বিশ্রীভাবে পেঁচাইছে এবং পুরো চাকাটায়, এবং বিশাল বড় একটা সাপ, মনে হয় হাত দিয়ে যদি মাপা হয় পিএলএসএনার 15 থেকে 20 হাতের কথা বলছিল উনি। তো এই সাপটা ওইভাবে পেঁচানোর পর ওই জায়গায় অদৃশ্য হওয়া তো সম্ভব না। আর দ্বিতীয় কথা, সাপের যে ফনাটা ছিল ওই জায়গায়, ফনাটাও তো অদৃশ্য হওয়ার কথা না, ফনাটাও অদৃশ্য হইলো, কিন্তু যে রক্তের স্রোতটা দাঁড়িয়েছিল মাটির ওদিক দিয়ে, সে রক্ত তো ছিটে পড়াও থাকার কথা ওই জায়গায়। তো যাই হোক, স্যার একটু অবাকও হয়ে যায় ওদের কথা শুনে। তারপর স্যারের ভাইরা বলে যে দাদা যা হয়েছে হয়েছে, আপনি আর রাত বিরাতে করে বাড়িতে মানে বাড়ি ফিরেন না, চেষ্টা করবেন যে এশার আজান দিলে আপনি বাড়িতে আসার, যা কাজ কাম শেষ করে হয়তো আপনার সাথে কোনো একটা অদৃশ্য শক্তি মানে আপনার সাথে ছলনা করছে। তো স্যার মনে করে যে তাও করতে পারে, কারণ ছলনা তো জিন ভূতেরা অনেক করে, কারণ অনেক সময় অনেক রূপ ধারণ করে মানুষকে ভয় দেখায়, হয়তো স্যারকেও এইরকম ভয় দেখাইছে। তো যাই হোক, স্যার এই সমস্ত কথা শোনার পর উনি ওনার মতো জীবনযাপন শুরু করেন। আর উনি ওই আস্তে আস্তে ওই ঘটনাগুলো ভুলে যান, মানে স্যারের সাথে 5-6 মাস কোনো ভয়ঙ্কর কোনো কিছু ঘটনা, মানে কিছু যে স্যারের সাথে হয়েছে, স্যার যে ভয় পাইছে এরকম কোনো ঘটনা মানে ওনার সাথে আর ঘটে না। আর উনিও এই সমস্ত ঘটনা ভুলে যান। আর উনি আর রাত করে আর বাড়ি ফেরেন না, ওই স্বাভাবিকভাবে উনি সারাদিন দিলে বাড়িতে ফিরে আসেন। তো প্রিয় লিসেনার কি ভাবছেন যে ঘটনা কি আসলে এখানে শেষ? না প্রিয় লিসেনার, আরও বাকি আছে। তো যাই হোক, 6 মাস পরের ঘটনা, একদিন শুক্রবার। তো ওই শুক্রবার দুপুরবেলা স্যার ঘুমাইতেছিলেন, আর বাড়ির যে ওনার স্ত্রী ছিল, ওনার যে 2 সন্তান ছিল, ওনারা করছিল কি, ওনারা ওই যে সিনেমা দেখতে গিয়েছিল। প্রিয় লিসেনার 2004 সালের ওই দিক শুক্রবার যদি হয়তো আর কি 3টা বাজলে কিন্তু ওই যে কেউ মানে বাড়িতে থাকতো না, যার বাড়িতে টিভি আছে তারা সবাই কিন্তু ওই লোকের বাড়িতে যে ভিড় জমাইতো ওই সিনেমা দেখার জন্য। তো ঠিক স্যারের স্ত্রী, স্যারের 2 সন্তান, স্যারের ভাইরা সবাই ওই যে লোকের বাড়িতে টিভি আছে ওই লোকের ওই টিভি দেখতে গেছে। তো 4টা কি 4:30টার দিকে এরকম একটা টাইমের ঘটনা, স্যার ঘুম থেকে ওঠেন। ঘুম থেকে উঠে উনি অনুভব করেন যে তার পা এবং একটা হাত কাজ করতেছে না, মানে পুরো প্যারালাইসিস একটা অবস্থা স্যারের। তো প্রায় আধা ঘন্টার মতো উনি চেষ্টা করেন যে ওই তার পা এবং হাতটা নড়ার জন্য, কিন্তু তিনি কোনো কিছুতে নড়াইতে পারতেছিলেন না। তারপর উনি চিল্লাচিল্লি শুরু করেন। তো তার এই চিল্লাচিল্লি শব্দ শুনে ওনার পাশের বাড়িতে যা কাকি ছিল, ওই কাকি আবার চলে আসেন যে কী হয়েছে সম্ভব। তো ওনার কাকিকে বলেন যে কাকি আমার একটা হাত এবং একটা পা উঠতেছে না। তো তখন ওই কাকি এই সব কথা শুনে খুব দ্রুত ওনার স্ত্রীকে, ওনার ভাইদেরকে খবর দেন। ওনার ভাইরা আসেন, ওনার স্ত্রী আসেন, এসে তো ওনারা কান্দাকাটি শুরু করে দেন, চিল্লাচিল্লি শুরু করে দেন। তো তারপর ওই সবাই বলে যে এই গঞ্জের যে ডাক্তার আছে, ভালো ডাক্তার, ওই ভালো ডাক্তারকে নিয়ে আস ফোন দিয়ে। সরি, তখন তো আর ফোন ছিল না, তখন ওই একজন গিয়ে নিয়ে আসে। তো নিয়ে আসার পর ডাক্তার সাহেব আসেন, আসার পর ওই স্যারের ওই যে হাতে পায়ে একটু মানে মালিশ করেন আর কি। মালিশ টালিশ করার পর উনি ইঞ্জেকশন দেওয়ার পুশ করার সাহস পাইতেছিলেন না, তার কারণ উনি তো মানে ওইটা রিপোর্ট না জানে আন্দাজে তো ইঞ্জেকশন পুশ করা যাবে না। এই জন্য ওই ডাক্তার পরামর্শ দেন যে আপনারা
ওই রংপুর বিভাগীয় হাসপাতালে নিয়ে যান, ওইটা সবচেয়ে বেটার হবে। তখন স্যারকে রংপুর বিভাগীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পর ওই যে প্যারালাইসিস বিষয়ে যে ডাক্তার ছিল উনি ওই এক্সরে মানে করতে বলেন, ওই এক্সরে রিপোর্ট এনে তারপর ওই ডাক্তারকে দেখানো হয়। ডাক্তার বলেন যে 7টা ইঞ্জেকশন দিলাম, এই 7টা ইঞ্জেকশন পুশ করলে উনি ঠিক হয়ে যাবেন। তো স্যারের বড় ভাই বলে যে কতদিন লাগবে উনি সুস্থ হইতে, তো ডাক্তার সাহেব বলেন যে হয়তো মাসখানেক লাগতে পারে, আস্তে আস্তে উনি সুস্থ হয়ে যাবেন। তো তারপর ওই যে কয়েকটা ইঞ্জেকশন ওনার ওই জায়গায় দেওয়া হয়, আর কয়েকটা ইঞ্জেকশন ওই ওই ওনার ভাইরা নিয়ে আসে সাথে করে, স্যারকে বাড়িতে দেওয়া হবে। তারপর ওই যে ডাক্তার আর একটা জিনিস দেন স্যারকে, ওই যে একটা বল দেন, যাতে ওই বলটা আস্তে আস্তে নাড়ানাড়ি করলে স্যারের হাতে একটু শক্তি পায় আর কি। তো তারপর স্যারকে ওই বাড়িতে নিয়ে আসা হয়। বাকি যে ইঞ্জেকশন কটা ছিল ওই ইঞ্জেকশন কয়েকটা দেওয়া হয়। তারপর 1 মাস চলে যায়, 2 মাস চলে যায়, 4 মাস চলে যায়, কিন্তু স্যার কোনো সুস্থ হয় না, মানে স্যারের সুস্থতার কোনো লক্ষণই নেই। তারপর স্যারের যে কলিংগুলো ছিল, স্যার যাদের সাথে চাকরি করতেন ওনারা সবাই দেখতে আসেন স্যারকে দেখতে এসে মানে স্যারকে দেখেন যে স্যারের অবস্থা খুব একটা ভালো না, মানে উনি একবারে মুমূর্ষ অবস্থা। তো তখন ওই স্যার মানে স্যারের যে কলিংগুলো ছিল ওই স্যারেরা ওই পরামর্শ দেন যে ওনাকে যত দ্রুত সম্ভব ইন্ডিয়া নিয়ে যাওয়া হবে, মানে ইন্ডিয়া ভালো একটা চিকিৎসা হয় এই বিষয়ে, এই জন্য ইন্ডিয়া নিয়ে যাওয়া হবে। তো তারপর সবাই মিলে পরামর্শ করে, স্যারের স্ত্রী, স্যারের ভাইরা সবাই মিলে পরামর্শ করে। আর স্যারেদের আত্মীয় ছিল ইন্ডিয়ায়। তো মানে পরামর্শ করার পর ওনারা একটা সিদ্ধান্ত বলছে যে ঠিক আছে, আমরা অমুক তারিখে ওই শম্ভুবাবুকে নিয়ে ইন্ডিয়া চলে যাব। তো তারপরে ওনার স্যারকে নিয়ে ইন্ডিয়া চলে যাওয়া হয়। ইন্ডিয়া নিয়ে যাওয়ার পর ওই যে জায়গায় ওনাকে মানে ওই প্যারালাইসিস বিষয়ে যে জায়গায় মানে যে মেডিকেলটা আছে ওই মেডিকেলে ভর্তি করা হয়। তারপর প্রায় 1 সপ্তাহ ওনার মানে চিকিৎসা করা হয়। 1 সপ্তাহ চিকিৎসা করার পর মানে কোনো অগ্রগতি হয় না। স্যারের ওই একটা পা এবং একটা হাত ওই অবস্থা অবশ্যই আছে, মানে কোনো কাজ করে না। তো তারপর মানে এই 7 দিনের পর থেকে স্যারের একটা সমস্যা শুরু হয়ে যায়। সমস্যাটা হলো কি, উনি মাঝ রাইতে ঘুম থেকে উঠে চিৎকার চেঁচামেচি শুরু করতেন আর কি। তার এই চিৎকার চেঁচামেচি শব্দ শুনে ওই স্যারের স্ত্রীরও ঘুম ভেঙে যেত। স্যারের ছোটো ভাই 2টা গেছিলো ইন্ডিয়ায়, ওনারও ঘুম ভেঙে যায়। আশপাশে রুগীগুলো ছিল, রুগীদেরও সমস্যা হয়ে যায়। তো এরকম 2-3 দিন হয়। তারপর একদিন স্যারের স্ত্রী স্যারকে একদিন সকালবেলা বলেন যে আচ্ছা তুমি যেরকম চিৎকার চেঁচামেচি করো, মানে কারণ কি, মানে তুমি কি মানে তোমার এই পায়ে কি কোনো ব্যথা ট্যাথা করে? তো তখন স্যার বলে যে আরে না, পায়েটা ব্যথা ট্যাথা করে না, আমি তো অসুস্থ দেখি তোমরা আমার কথা কেউ মনোযোগ দিয়ে শোনো না, তোমাকে একটা কথা বলি আমি, তুমি মনোযোগ দিয়ে শোনো কথাটা। তো তখন স্যার স্ত্রী বলে যে আচ্ছা বলেন। তো তখন স্যার বলতে শুরু করেছে, এখন আমি ঘুমাই, আমি মানে স্যার যখন ঘুমাইতেছিলেন উনি স্বপ্নের মধ্যে দেখেন যে বিশাল বড় একটা নদী, কেউ নাই, নির্জন একটা নদী, পুরা নদীতে রক্ত আর রক্ত, আর বিষাক্ত বড় বড় সাপ, মানে বিশাল বড় বড় ফনা করে স্যারকে মানে দংশন মানে করতে আসবে এইরকম অবস্থা আর কি। তো তখন ওই সাপগুলো স্যারকে দংশন করতে আসে। তো তখন স্যার ওই ভয়তে চিৎকার দিয়ে ওঠেন। তো তখন স্যারের স্ত্রী বলেন যে ও আপনার কথা আমি বুঝতে পারছি, আপনার সাথে যে এর আগে যে মানে ওই যে আগের পূর্বে 6 মাস আগে যে স্যারের সাথে 6 মাস বছর খানেক আগে যে স্যারের সাথে ঘটনাটা ঘটছে, ওই বা উনি যে একটা বিষাক্ত সাপকে পিষিয়ে দিয়েছেন, তো তখন ওই স্যারের স্ত্রীর মাথায় খেলা দেয় ওই ঘটনার জের হয়তো বা এই জায়গায় এই স্যারের প্যারালাইসিসের সাথে সংযুক্ত আছে। তো তারপর স্যারের স্ত্রী ওই ওনাদের ভাইদেরকে ডাক দিয়ে নিয়ে আসেন, এসে বলেন যে তোমার দাদা কি বলে শোনো। তো তখন স্যার ওই ওনাদের ভাইদেরকেও সম্পূর্ণ ঘটনা খুলে বলেন। তো তখন ওই স্যারের ভাইরা সম্পূর্ণ ঘটনা মানে শোনার পর বলেন যে দাদা আমাদের বোঝা শেষ, আপনার সাথে আসলে কি হয়েছে, আপনার সাথে ওই যে আপনি যে সাপ, যে বিষাক্ত সাপটা পিষে দিয়েছেন, এটা সাধারণ কোনো সাপ ছিল না হয়তো বা, অতএব আপনাকে এই জায়গায় চিকিৎসা করার কোনো দরকার নাই। অতএব আপনার মানে ডাক্তারি চিকিৎসা করা আপনার ফাওয়া যাইতেছে, অর্থাৎ আপনাকে কবিরাজি চিকিৎসা করাতে হবে, চলেন আমরা বাড়ি চলে যাই। তো স্যার বলেন যে হ্যাঁ আরে আমারও মনটাকে কেন জানি ডাকতেছে যে আমার সাথে যে ঘটনাটা ঘটতেছে এটা ওই ঘটনার জের, এটা সাধারণ কোনো রোগ না, তোরা আমাকে বাড়ি নিয়ে এসো। তো তারপর স্যারকে বাড়ি নিয়ে আসা হয়। বাড়ি নিয়ে আসার পর ওই এক মানে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে যিনি ভালো কবিরাজ বা তান্ত্রিক, ওনাকে ডাক দিয়ে নিয়ে আসা হয়। ওই তান্ত্রিক সাহেব আবার ওই স্যারের নাড়িতে হাত দেন, হাতের যে নাড়ি থাকে নাড়িতে হাত দেন, হাত দেওয়ার পর ওই চোখের কোনায় টান দিয়ে দেখেন। দেখার পর উনি ওই তারপর উনি বলেন যে ওই
এই শম্ভুবাবুর তো কালের দোষ হয়েছে। তো কালের দোষ বলতে কি পিওলেশনার কালের দোষ বলতে কি কোনো ব্যক্তি যদি ওই যে কোনো বিষাক্ত সাপ দেখে মানে ভয় পায়, এই ভয়টা কিন্তু অনেক সময় মনের ভিতরে বসে যায়। এই বসে যাওয়া থেকে আস্তে 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 এই জিনিসটা ভয়টা মানে আস্তে আস্তে বাড়তেই থাকে, আর এই জিনিসটার নামে হচ্ছে কালের দোষ। তো তারপর ওই ওই তান্ত্রিক সাহেব ওই কথা বলার পর ওই যে স্যারের বড় ভাই বলে যে তাহলে এখন কি করা যায়। তখন তান্ত্রিক সাহেব বলেন যে এখন পূজা করতে হবে। তো তখন ওই তান্ত্রিক সাহেব বলে যে পূজার কিছু মানে উপকরণ লাগবে। তখন স্যারের বড় ভাই বলে যে বলেন কি উপকরণ লাগবে। তখন ওই তান্ত্রিক সাহেব বলেন যে একটা পাটা লাগবে, আহ, 2টা কালো কবিতর লাগবে, আর একটা জানি কি নাম বলছিল পিলেছে না, এটা আমার মনে নাই। তো তারপর ওই স্যারের ভাইরা এই সমস্ত জিনিস ওই স্যারকে মানে এই যে তান্ত্রিক সাহেবকে এনে দেয়। তারপর তান্ত্রিক সাহেব 3 দিন যাবত ওই পূজা মানে চালান, আর ওই পূজার এক পাশে ওই স্যারকে শুইয়ে রাখেন, আর ওই যে পূজা চালান আর ওই ঝাড়ফুঁক করেন। আর ওই যে পূজাটা মানে উনি পূজা রচনা করতে যে ধোয়া গেলে মানে ওরে আর কি ওই যে আপনার কি জানি ওইটার নাম বলে, যাই হোক ওই যে উনি যে জায়গায় পূজা রচনা করতেছিলেন আর কি, ওই যে একটা কিন্তু যে কোনো একটা জিনিস মানে মানে তুষের মতো আর কি জিনিসটা, এখন নাম আমার মনে আসতেছে না। ওই জিনিসটা যখন ওই যে আগুনের মধ্যে দেন তখন একটা ধোঁয়া হয়, তখন ওই ধোঁয়া থেকে যে শেকটা বাইরে তখন ওই শেকটা স্যারকে দেওয়া হয়। এরকম 3 দিন স্যারের সাথে করা হয়। করার পর ওই তান্ত্রিক সাহেব বলেন যে আমার যেটা পাওনা দানা আমাকে দিয়ে দেন, আমি চলে যাই, আর ইনি এই হয়তো বা 1 সপ্তাহ নাহলে 15 দিনের মধ্যে সুস্থ হয়ে যাবেন। তো তান্ত্রিক সাহেব এই কথা বলে টাকা পয়সা নিয়ে চলে যান। 1 সপ্তাহ চলে যায়, এইরকম 15 দিনে চলে যায়, 2-3 বছর মানে 2-3 মাস চলে যায়, কিন্তু স্যারের কোনো অগ্রগতি হয় না। ওই স্যারের ওই একটা পা এবং একটা হাত ওই আগের মতোই অবস্থায়, মানে কোনো পরিবর্তন নাই। তো আস্তে আস্তে স্যারেরও মানে মানে শারীরিক যে অবস্থা এটাও মানে অবনতির দিকে চলে যাইতেছিল আস্তে আস্তে, মানে প্রস্রাব পায়খানা উনি ঘরের মধ্যে বিছানার মধ্যে করতেন। তো যেহেতু ওই তারপর যদি আস্তে আস্তে খারাপের দিকে যাইতেছিল, এই জন্যই ওনার স্ত্রী একটু মানে প্রতিদিনই বাড়িতে কান্না করতেন। তো একদিন ওই হাটের দিন আর কি, ওই শনিবারে হাটের ওই দিকে স্যারের বাসা। তো ওই হাটের ওই দিন ওই যে এক ভদ্রলোক ওই মানে বাজার যাইতেছিলেন। তো ওই যে বাড়ির চিল্লাচিল্লি শব্দ শুনে উনি ওই কান্নাকাটির শব্দ শুনে ওই লোকের মানে স্যারের বাড়িতে আসেন। ওই লোক পিওলেশনের আগের যুগের লোকের এরকম কিন্তু একটা ছিল, কিন্তু যদি কারো বাড়িতে মানে এরকম কান্নাকাটির শব্দ শুনতে পাইতেন, আগের যুগের মানুষ কিন্তু গিয়ে খোঁজ খবর নিতেন, এটা তাদের মানবতা ছিল। এখনকার যুগের কিন্তু ওইরকম মানবতা নাই, যদি কেউ মরে যায় তারপরে কেউ খবর নেয় না। তো যাই হোক ওই ভদ্রলোক বাড়িতে গিয়ে ওই স্যারের স্ত্রীকে জিজ্ঞাসা করেন যে কী হয়েছে। তো ভদ্রলোক সমস্ত ঘটনা মানে এই যে ওই স্যারের স্ত্রীর মুখ থেকে শোনেন। শোনার পর ওই লোক ওই স্যারের স্ত্রীকে বলেন যে দেখো মা, আমার পরিচিত একটা লোক আছে, খুব আলেমওয়ালা মানে খুব আলেমদার মানুষ, এবং খুব মানে একজন সৎ মানুষ আর কি। ওনার ঠিকানা আমি দিচ্ছি, ওনার নাম হচ্ছে ইসলাম দরবেশ, অমুক জায়গায় বাড়ি। তোমরা ওই তোমার স্বামীকে ওই কবিরাজের কাছে ওই যে ওই দরবেশ সাহেবের কাছে নিয়ে যাও। তো স্যারের স্ত্রী পরে ওনাদের ভাইদের সাথে বিষয়গুলো শেয়ার করেন। শেয়ার করার পর ওনার স্ত্রী ওনার ভাইরা মানে একটা সিদ্ধান্ত নেয় যে অমুক দিনে ওই দরবেশের কাছে নিয়ে যাব। তো তারপর ওই একটা নির্দিষ্ট দিন করে দরবেশের কাছে নিয়ে যাওয়া হয় স্যারকে। দরবেশ সাহেব সেদিন বাড়িতে ছিলেন। দরবেশ সাহেব ওই আসেন, এগিয়ে আসেন যে তোমরা কোথা থেকে আসছো। তো ওই স্যারের স্ত্রী এবং স্যারের বাইরে বলে যে আমরা অমুক জায়গা থেকে আসছি, এরকম ব্যাপার। তো তখন স্যার একটু বসার জন্য জায়গা দেয় ওনাদেরকে, ওনারা ওই জায়গায় বসেন, তারপর বিস্তারিত ঘটনা সম্পূর্ণ খুলে বলেন। তো দরবেশ সাহেব একটু ঝাড়ফুঁক করেন। ঝাড়ফুঁক করার পর ওই স্যারের হাতটা একটু আগের চেয়ে একটু শক্তি অনুভব করেন, মানে উনি নিজে মানে ওই জায়গায় স্বীকার করেন যে হ্যাঁ আমার হাতটা একটু একটু সব মানে মানে ইয়া লাগতেছে, মানে একটু হালকা হালকা লাগতেছে। তো তখন দরবেশ সাহেব বলেন যে আজকে এইটা আমি করে দিলাম, আর আপনার বাড়ির ঠিকানাটা দিয়ে যান, আর আপনাদেরকে এই অসুস্থ রোগী নিয়ে আসতে হবে না, আমি নিজে আপনাদের বাড়িতে যাব। আর এর সাথে যে কী ঘটনা ঘটছে এই সম্পূর্ণ ঘটনা আমি আমার পালিত যে জিন আছে ওনাদের সাথে মানে শুনে বুঝে তারপর আপনাদেরকে গিয়ে জানাবো, কালকে আপনারা আজকে যান। তো তারপর ওই স্যারেরা ওইখান থেকে বাড়িতে চলে আসেন। পরের দিন ঠিক সকালবেলা দরবেশ সাহেব
ওই স্যারের বাড়িতে যান। স্যারের বাড়িতে গিয়ে স্যারকে একটা তাবিজ দেন। তাবিজ দেওয়ার পর ওই তার মানে স্যারে ওই দরবেশ সাহেবের একটা মনটা ভারী, আর ওই দরবেশ সাহেবের যে মনটা ভারী এই জিনিসটা ফলো করতেছিলেন স্যারের যে বড় ভাই ছিল, ওনার বড় ভাই। উনি মানে স্যারের বডি ল্যাঙ্গুয়েজ মানে এই যে মানে দরবেশ সাহেবের বডি ল্যাঙ্গুয়েজ দেখে উনি মনে মনে ভাবতেছিলেন যে অবশ্যই একটা এর ভিতরে কিছু একটা গভীর রহস্য আছে। এই জন্য দরবেশ সাহেবের একটু মনটা খারাপ। কালকে দেখলাম হাসি খুশি, আজকে দেখলাম গভীর মনটা খারাপ। তো সবার সামনে ওই স্যারের বড় ভাই ওই দরবেশ সাহেবকে আর কিছু বলেন না। তারপর ওই ওই দরবেশ সাহেব স্যারকে তাবিজ টাবিজ দিয়ে ওই স্যারের ওই স্ত্রী, স্যারের দুই ছোটো ভাই এবং স্যারের বড় ভাইকে নিয়ে একটু ফাঁকে আসে, মানে স্যার একলা এক জায়গায় আছে আর কি। তারপর ওই স্যারের স্ত্রী, স্যারের বড় ভাই, স্যারের ছোটো দুই ভাই ছিল, ওনাদেরকে ওই দরবেশ সাহেব বলেন যে ওই তোমাদের যে বড় ভাই যে সাইকেলের সাথে যে বিষাক্ত একটা সাপ উনি পিষিয়ে দিয়েছিলেন না, ওই সাপটা সাধারণ কোনো সাপ ছিল না, এটা জিনের সর্দারের ছেলে ছিল। উনি কোনো এক কারণে সুরত পরিবর্তন করে এক জায়গায় যাইতেছিলেন খুব জরুরি ভিত্তিতে। তো ঠিক ওই টাইমে ওই শম্ভুবাবু ওই রাস্তা দিয়ে যাইতেছিল। এমন তো অবস্থা হঠাৎ করে সাইকেলের নিচে ওই জিনের সর্দারের যে ছেলে ছিল উনি ওই যে সাইকেলের নিচে পড়ে যান। উনি তো আর ওই আগে মানে উনি তো ওনার অরিজিনাল শুরুতে ছিলেন না, উনি ছিলেন সাপের শুরুতে। তো তারপর যখন ওই সাইকেলটার সাথে পটপট শব্দ হয়েছিল, শম্ভুবাবুর উচিত ছিল তখনই সাইকেলটা ব্রেক করা, দেখা যে কী হয়েছে এই নিচের এই জায়গায়। তো যেহেতু উনি কিছু মানে অনেক দেরি করে ফেলছে দেখতে, তারপর তার এই সময়ের মধ্যে ওই সাপটা ওই সাইকেলের সাথে বিশ্রীভাবে পেঁচানোর ফলে সাপটা ওই জায়গায় মারা যায়। তো তারপর ওই যে উনি যে সাপের যে ফনাটা দেখছিলেন, ওই ফনাটা ওই মানে জিনের ওই সর্দারের যে ছেলেটা ছিল উনি প্রচণ্ড রাগ করে কিন্তু ওনাকে দংশন করতে গেছিলেন ওই অবস্থায়, কিন্তু কোনো এক কারণে ওই জায়গায় ওই আটকে যায় আর কি। যেহেতু নিঃশ্বাস ওই জায়গায় মানে ও মারা গেছে, ওই পর্যন্ত ওর নিঃশ্বাস মানে হায়াত ছিল আর কি। তো তারপর ওই দরবেশ সাহেব আবার বলেন যে ওই ওই জিনের সর্দারের ছেলে মারা যাওয়ার পর জিনের সর্দার খুব ক্ষিপ্ত হয় এই শম্ভুবাবুর উপর, কিন্তু কোনো এই 6 মাসে উনি কোনোভাবে এর ক্ষতি করার অনেকবার চেষ্টা করেন, উনি কোনোভাবে ওই শম্ভুবাবুর ক্ষতি করতে পারতেছিলেন না। তার কারণ ওই যে মৌলভী সাহেব যে একটা তাবিজ দিয়ে গেছিল ওই শম্ভুবাবুকে, ওই তাবিজটা কিন্তু 6 মাস পর্যন্ত ওই শম্ভুবাবুর কাছে ছিল। কিন্তু 6 মাস পরে যখন ওই তাবিজটা ওনার কোনো কারণে শরীর থেকে চলে যায়, তো তখন ওই জিনের যে সর্দার ছিল ওনারা ওই যে ওই জিনের সর্দার ওনার যে পালিত জিন ছিল ওনাদেরকে লেলিয়ে দেন স্যারের পিছনে। তখন ওই স্যারের উপর একটা প্রতিশোধ নেওয়ার জন্য এর সাথে এই ঘটনা ঘটে। তো যাই হোক, শম্ভুবাবুকে আর ভালো করা সম্ভব না, তার কারণ এই শম্ভুবাবুর মানে চূড়ান্ত পর্যায়ে আছে আর কি, মানে ওনার মৃত্যুর চূড়ান্ত পর্যায়ে আছে। মানে তোমরা যদি যখনই শম্ভুবাবুর উপর মানে ওই প্যারালাইসিসটা ওনার অ্যাটাক করছে যখনই, তখন তোমরা যদি কোনো ডাক্তারকে না দেখাইয়া যদি কোনো একটা ভালো কবিরাজকে ডাক দিয়ে নিয়ে আসতে ঝাড়ফুঁক করতো, তাহলে শম্ভুবাবুর 90% ভালো হওয়ার সম্ভাবনা থাকতো। যেহেতু এখন ইঞ্জেকশন পুশ করা হয়েছে, এখন আর শম্ভুবাবুকে ভালো করার কোনো উপায় নাই। অতএব তোমাদের যে আত্মীয় স্বজন আছে ওদেরকে ডাক দিয়ে নিয়ে আসো, দেখো ভালো মন্দ খাইতে চাইলে খাওয়াও। তারপর ওই এই সমস্ত কথা শোনার পর স্যারের বড় ভাই, স্যারের স্ত্রী, স্যারের ছোটো ভাই ছিল, সবাই কান্নায় ভেঙে পড়েন। আর ওনারাও বুঝতে পারতেছিলেন যে স্যারের অবস্থাটা তত একটা ভালো না। ওনারা মানে ওর সবসময় সাথে থাকে, তো ওনারা বুঝতে ফেলেছিলেন যে এর অবস্থা তো অত একটা ভালো না। তারপর ওনারা মানে চোখ মুছে না স্যারের কাছে আসেন। তো স্যারের কাছে আসার পর স্যার জিজ্ঞাসা করেন যে আরে আমার কী হয়েছে। তো তখন ওনারা ওই স্যারের স্ত্রী, স্যারের যে ভাইটাই যারা ছিল ওনারা বলেন যে আরে দাদা আপনার কিছু হয়নি, আপনি অল্প সময়ের মধ্যে সুস্থ হয়ে যাবেন। তো যাই হোক, দরবেশ সাহেব তো ওইদিকে চলে যান। তো যত দিন যায় স্যারের মানে শারীরিক অবস্থা তত অবনতি হয়ে যায়, মানে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, মানে এমন একটা অবস্থা হয়ে যায়, মানে স্যারের যায় অবস্থা। তখন ওই আবার দরবেশ সাহেবকে ফোন দেওয়া মানে ডাক দেওয়া হয়। দরবেশ সাহেব আবার আসেন, সে ওই যে স্যারকে দেখেন। তো স্যার দেখেন যে একবারে মুমূর্ষু অবস্থা, মানে ওনার মানে শারীরিক অবস্থা মানে একবারে খারাপ, মানে একবার চূড়ান্ত পর্যায়ে উনি আছেন। তো দরবেশ সাহেবকে দেখে স্যারের চোখের পানি মানে চোখের দুই কোণ দিয়ে আস্তে আস্তে অঝরে পড়তেছে, এবং দরবেশ সাহেব ওই স্যারকে দেখি কাঁদতেছিলেন, কারণ
ওই দৃশ্যটা একটা করুণ একটা দৃশ্য ছিল, এই জন্য দুইজনও কাঁদতেছিলেন আর কি। আর ওনাদের দুইজনের চোখের পানি দেখে ওনার স্ত্রী সবাই হাউমাউ করে কেঁদে ওঠেন। তো তারপর দরবেশ সাহেব ওই একটু ঝাড়ফুঁক করেন, সান্ত্বনা দেন ওই স্যারকে। সান্ত্বনা দেওয়ার পর দরবেশ সাহেব ওই স্যারকে বলেন যে চিন্তা করার কোনো দরকার নেই, আমি চলে গেলাম, আপনি অল্প সময়ের মধ্যে সুস্থ হয়ে যাবেন, এই একটু সান্ত্বনা দেয় আর কি। কিন্তু ওনার স্ত্রী, ওনার সন্তান, ওনার ভাইরা কিন্তু মানে ওটা বুঝে ফেলাইছে যে শম্ভুবাবু আর খুব একটা মানে বাঁচার আশা নাই। তো তারপর সপ্তাহখানেক এরকম বোধহয় সপ্তাহখানেক মনে হয়, সপ্তাহখানেক পর হঠাৎ একদিন ওই খবর আসে যে শম্ভুবাবু মারা গেছে। তো যাই হোক, উনি মারা যাওয়ার পর ওনাকে দাহ করা হয়। তারপর ওনার যা মানে সামাজিক যা ওনাদের ধর্মীয় মধ্যে সামাজিক যা মানে মানুষ মারা যাওয়ার পর সামাজিক যা কার্যকলাপ ওগুলো শেষ করা হয়। তো যাই হোক, প্রিয় লিসেনার, আমার ঘটনা এই জায়গায় শেষ। তো প্রিয় লিসেনার, আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে রাত করে কেউ কখনো বাড়ি ফিরবেন না বিনা কারণে। কারণ আছে, আপনারা রাত করে বাড়ি ফেরেন, ঠিক আছে, কিন্তু তারপরেও চেষ্টা করবেন, কারণ থাকার পরেও আপনারা কিন্তু চেষ্টা করবেন যে যত দ্রুত সম্ভব বাড়ি ফেরার। কারণ হয়তোবা মানুষের সাথে মানে শুধু চোর ডাকাতের সাথে যে আপনার সংঘর্ষ হবে এমনটা কিন্তু না। আপনার হয়তোবা অদ্ভুত কিছু মানে অদৃশ্য কিছু শক্তির সাথে আপনার কিন্তু সংঘর্ষ হতে পারে, আর ওই সংঘর্ষের জের কিন্তু আপনাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। এমনকি ওই সংঘর্ষের ফলে আপনার এই সমস্যাটা আপনার সন্তানরাও ভোগ করতে পারে, এমনও ঘটনা হইতে পারে। তো যাই হোক, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা কেউ বিনা কারণে রাত করে বাড়ি ফিরবেন না। প্রিয় লিসেনার, আর একটা কথা বলি, যদি আমাদের এই চ্যানেলের গল্প আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই করে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। কারণ আপনারা যতই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, তো ততই কিন্তু আমাদের একটা চাহিদা বাড়বে যে না, আমাদেরকে যেহেতু লিসেনাররা গল্প চাইতেছে, আমরা আরও ভালো ভালো সত্য ঘটনা নিয়ে আসি, দর্শকদের উদ্দেশ্যে প্রেজেন্ট করার চেষ্টা করি। তো তখন এইটা কিন্তু আমাদের চাহিদা থাকবে যখন আপনারা এই কাজটা করবেন। তো অনুরোধ থাকবে, আপনারা আমাদের এই চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বিশেষ করে কমেন্টও করবেন। কেমন হলো এই জিনিসটা আমি আপনাদের কাছে জানতে চাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো, আপনাদের সন্তানদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ রুবেল ভাই আপনাকে, এরকম আপনার ব্যস্ত সময় দেওয়ার জন্য এবং এমন একটি করুণ ঘটনা আমাদের দর্শকদের কাছে শেয়ার করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই RJ রুবেল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবাই আমাদের পাশে থাকবেন। এমন নতুন ঘটনা আশা করি সামনে শুনতে পাবেন। আসসালামু আলাইকুম।